গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে জাবিন ফোরকান। পর্ব 15। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইভান। সময়টা সন্ধ্যার পর। এই সময় অনুরাগে অফিস থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইভানের জন্য বাটি ভর্তি নারিকেলের নাড়ু আর শরবত দিয়ে গেছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বাড়ি না খেয়ে বাসা যেতে দেবে না। ঘরে সাইমন পরিবারের সদস্যের মতো, তেমন তার ঘরে অনুরাগ। সাইমন যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে নিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গাত থেকে লাক্স চাপানের গন্ধ আসছে, সাইমন বাঁকাশে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাইবানের আবার মেয়ে ছেলে। তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কীভাবে জানলি লাক্স সাবান গন্ধ কীরকমের? তীর্যক হাসলো সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেললো অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখলো, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতো মনে হয়। গায়ে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করে মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময় খুশি থাকি, ইদানিং কেন বলছিস? মিন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের ওপর সাইবানের আঙ্গুল জমে গেল। গেমের ভিতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কীভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসতে ব্যক্ত করলো, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েতে তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অ্যাবাউট ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো সে, আনমনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলের চোখে ঠোঁটে ভুতুড়ে হাসি মেখে বলল, ইট ডাজন্ট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। ইরাম আপু আমার খালার মেয়ে, ছোটো থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও বা মাঝখানে সে যাক, আমি এইটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কীভাবে মানুষ করেছিল সেটা দেখেছি। আই সিম্পলি ক্যানট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস অল? নো ফিলিং অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞাসা করলো। সাইবানের চেহারাটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করে বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এড়িয়ে দিয়ে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব ফিলিংসের ধারধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আলগলে রাখি। এই যা, একটু একটু সাইবান। চোখ রীতিমতো কপালে তুলে ফেললো অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণে হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বলে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উপড়ে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল? স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে বসলো সাইবান। সত্যি রেগে গেছে, চেহারা বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবে চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন, আর ওনার একটা অন্য পুরুষের বাচ্চা আছে। এই সত্যিতে কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরোদস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতে মাটন বিরিয়ানি খাবো। এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধু চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আনমনে বিড়বিড় করলো, সাধে কি তোকে বাচ্চা বলি? এখনো অবধি রয়ে গেলি তুই, স্টাবার্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পরে রাস্তা ধরে স্লাইড করতে করতে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ।
বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটলো তার পদক্ষেপে। ভন ভন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারে একটি গাছের গুঁড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভাই নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খোলসের গুঁড়ির উপর। চোখ বুজে ফেললো। অস্ফুট স্বরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দা তৈরি ছোট রুটি, সেগুলোর ভেতরে পুর ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। এক পাশে ছোট্ট ক্রেবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না, কম্পিউটার শেখার যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা তোলা ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো, প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখাতে মাখাতে বলল, তো একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে করেন না। ইরাম ভুরু তুলে পিছন ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখে আপনি কী করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরু থেকে ভয় পাইছিলাম ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে, কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনারে অনেক টেক কেয়ার করে বোঝা যায়। তাইলে দরকার কি, সব যেমন চলতেছে অমনি চলুক। আইসপুট সরে হাসি ফুটে উঠল ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিনের আমার বিয়ে মাত্র কিছুদিন হয়েছে সুগন্ধা। কিছুদিনই বুঝে গেলে ও আমার কেয়ার করে করে না? আহাম্মকের মতো প্রশ্ন করে বসলো সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, উম আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় একটা অভিজ্ঞ ভাব ফুটে উঠেছে দেখতে পেল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্ন থাকে না, ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলে স্ক্রিন মুছি, কভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর, গ্লাস, আরও কত কি। তেমন নতুন বউ সব ছেলেদের কাছে ভালোই লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমনভাবে হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছে একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল। এবার খানিকটা শব্দ করে হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বলল, তোমার বয়স কত সুগন্ধা? সামনের মাসে 21 হইবে। আমার 32। সুগন্ধার চোখ পিটপিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসেবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলেছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা জাগালো। পরিণতি এক। মানুষের মনটাই এমন সুগন্ধা, সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবাসে বলছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমাকে দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটা এমন, পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুন না এখন আমার পুরুষ মানুষের বিশ্বাস করতে ইচ্ছা করতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস, সেটা তো করতে হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুন্দরদার মনোযোগ দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে প্রতিদিন পরতে ইচ্ছে হয়। নতুন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোণায় পড়ে রয়। অতপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়েই করব না। মৃদু হাসলো ইরাম। দুজন কিচেনের কাজ আর গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কুলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকতেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথায় আছো? শো আছে, ঠান্ডা গলা জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে পড়েছে উল্টো করে সেগুলো বিছানায় ঢেলে এবার সুন্দর করে একটা একটা করে ভাঁজ করতে করতে ভেতরে রাখলো।
সাইবান ভুরু কুচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে। 3 দিন আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়ায়নি, ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ তাড়াতাড়ি মরা তো শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাকে বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারলো না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটার কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভায়নি বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে গন্ধটা লাগলো। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়া সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দায় দরজা খুলে দিল ইরাম। তো প্রকৃতির বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষিয়ে নিভিয়ে ফেললো। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিল। রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশপাশে। ইরাম ছেলেকে দৌড়াতে দৌড়াতে দৃশ্যটি দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট ছোট ছবি আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো, বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তীর্যক এসে ব্যক্ত করলো, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে সেই জামা ছোট হোক, ছিঁড়া হোক কিংবা হোক পুরনো, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল, ঠোঁট জোড়া ফাঁকা হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষা করলো না, ব্যাগ রেখে রুম থেকে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়া না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন তাকে হাত বাড়িয়ে তাকে কাছে রাখছে, আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন, সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করে তাকে বিছানায় শুয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেওয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধাই হয়েছে, একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল, তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলা এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার, অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেওয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত, সেই কথার প্রেক্ষিতে পরে কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হচ্ছে নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অর্ণর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরদিন সকালে কথোপকথন। ইরাম বাসরাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অর্ণ তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলেও বা কী হবে, আমি আমার বউকে বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকতে দেবো? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমর পা ও শক্ত মেঝেতে আমি স্পর্শ করতে দেবো না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসে কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অর্ণ তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসতো আর ভাবত, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অর্ণ মুছতে দেবে না। বুক চেয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের, চোখ বুজে ফেলল। সেতে কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করলো সে। মাথা ঝাঁকালো, না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে, ফোনের রিংটোন। ইরাম কামেজের ওড়না ঠিকঠাক করে ভিতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ এটার কোনো খবর নেই। বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। ওপাশে থাকা ইরান ছোট্ট ডান হাতটা তার কপালের ওপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশ থাকলে এখনই চিৎকার চেঁচামেচি শুরু করতো। ভেবে ইরাম মনে মনে খানিকটা হাসলো, তারপর এগালো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভুরু কুঞ্চিত হলো।
কলার আইডিতে ফার্স্টে একটা পরিচিত নাম, তিতলি বেব। ওকে একটা খচখচানি অনুভব হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়া ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মনকে সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো, আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করলেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুললো তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে খেকিয়ে উঠল, কিরে ভাই, বাপের কপালে বদদোয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করে নিজের একটা আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরলো। হুশ, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেতে মৃদু আলোয় রমণের চেহারা তার বুকে অদ্ভুত এক ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটা একটা গাঢ় চুমু দেওয়া থেকে নিজেকে নিবারণের। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরে নিল, এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটা ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুয়ে রাখলো। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাব দিয়ে না করেই ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম, প্রায় 3টা বাজে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই। বিশেষ কোনো ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতা পায়ে গলিয়ে হনহন করে ঝড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল, এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে? এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতে পারলো না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতন সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের চা নাস্তা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গেছেন, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো। সাইবান এখনও ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। তাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটা দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথরের চেহারা, মুখ জোড়া হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলে রূপালি আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতে একটা লাগেজ ধরে রাখা। ভুরু জোড়া সদা কুঞ্চিত, চেহারা দেখে মনে হবে বিনা কারণে জীবনের উপর বিরক্ত তিনি। আমার চিনতে একটুও ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরিয়ে রমণীর উপর থামলো। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু, বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথম পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো সুপরিত পাজোড়া ইরামের ছোঁয়ার আগে সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা ধরে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না।